প্রবাস টাইমের সংবাদ পর্যালোচনায় সবাইকে স্বাগত। গতকাল আমরা জেনেছি যে আমিরাতে বিক্ষোভ করায় কারাদণ্ড হওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর ইউনূসের পরিচিতি ও সুনামের কারণেই এটি করা হয়েছে। এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসী। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ স্টুডিওতে আমার সঙ্গে আছেন সহকর্মী আরাফাত রহমান। আরাফাত, যেহেতু আপনি শুরু থেকেই এই ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছিলেন, সেহেতু আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রেস সচিবের মতে তিনি বলেছেন যে এমন ক্ষমার ঘটনা দেশটিতে বিরল। আমিরাতে এর আগে এমন কোনো ক্ষমার নজির আছে কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। একটু বলে রাখি, যেহেতু এই ঘটনাটি ভীষণ একদম অপ্রত্যাশিতই বলা যায়, সারপ্রাইজিং বলা যায়, তবে গালফের যে দেশগুলো সেখানটাতে কিন্তু খুব সহজে সাজাপ্রাপ্ত হওয়ার পরে আবার ক্ষমা পাওয়ার নজির কিন্তু খুব বেশি আপনি দেখতে পাবেন না। তবে একটা বিষয় আছে, সেখানে যে কোনো উপলক্ষে, যেমন পবিত্র বিভিন্ন দিবসে অথবা রমজান বা ঈদ, এই সমস্ত উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু সেখানে ক্ষমার নজির আছে। তবে সেক্ষেত্রে অপরাধের ধরন এবং ট্র্যাক রেকর্ড অপরাধীদের সেটিও কিন্তু বিবেচনা করা হয়। তবে এভাবে করে ক্ষমার যেই রাষ্ট্রদ্রোহিতা তারা যেভাবে করে দেখে যে কোনো বিক্ষোভ বা কর্মসূচিগুলোকে, সেক্ষেত্রে আপনি খুব বেশি পাবেন না এরকম ঘটনা যে কোনো একটা নির্দিষ্ট জাতির মানুষকে এভাবে ক্ষমা করে দেওয়া হয়। তবে এরকমও না যে একেবারেই নজির নেই। যেমন ২০২৩ সালের জুনের দিকের সময়ে ৩ জন ফিলিপিনোকে মুক্ত করে দেওয়া হয়, সেটি সেই দেশের প্রেসিডেন্টের অনুরোধের কারণেই করা হয়। তো তার মধ্যে ২ জন ছিলেন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত। এর পরের মাসে ১৫ জন ইরানিয়ানকেও এভাবে করেই ক্ষমা করে দেওয়া হয়। তবে এখানে যে বিষয়টি, আরেকটি ঘটনাও আছে একই বছরের ২০২৩ সালের ডিসেম্বরের দিকে ৪৪ জন শ্রীলঙ্কানকেও মুক্ত করে দেওয়া হয়। তবে এই ৩টা ঘটনাতে আপনি একটি ধারাবাহিকতা দেখবেন, সেটি হচ্ছে এই ৩টি দেশেরই কোনো না কোনো প্রতিনিধি সেই দেশটিতে সফর করেছেন কোনোভাবে। তবে ফিলিপিনোর যেই ঘটনাটি, সেটি সেখানকার প্রেসিডেন্ট নিজে ফোন করে চিঠি দিয়ে তারপরে কিন্তু চেষ্টা করেছেন লাগাতার কথা বলে তারপরে মুক্ত করতে ৩ জনকে মাত্র। আর বাকি ইরানিয়ান সে সময়কার যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি সফরে এসেছেন, আলাপ করেছিলেন প্রেসিডেন্টের সঙ্গে, আরব আমিরাতের আর উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে। আর শ্রীলঙ্কার যে ঘটনাটি ছিল, সেটি দেশটির প্রেসিডেন্ট COP28-এর সম্মেলনে যান। সে সময় তিনি রিকোয়েস্ট করেছিলেন যেন এই তাদের জাতীয়তার যারা দণ্ডপ্রাপ্ত আছেন তাদের মুক্তি দেওয়া হয়। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে এই ঘটনাটি একটু আলাদা নজর কাড়ার কারণ হচ্ছে ডক্টর ইউনূস, তার যে গ্রহণযোগ্যতা, তিনি শুধুমাত্র টেলিফোনের মাধ্যমেই এই পুরো ঘটনাটি তিনি করতে সক্ষম হয়েছেন, তাদের মুক্ত করতে সক্ষম হয়েছেন। তো স্বাভাবিকভাবেই একেবারেই নজিরবিহীন না হলেও বাংলাদেশের এই ঘটনাটি আলাদা গুরুত্ব বহন করে বা আলাদা নজর কাড়ে বলে মনে করছি। আচ্ছা, এই যে ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেওয়া হলো, আর এই বিষয়টিকে আসলে প্রত্যাশিত ছিল? আর আমরা দেখেছি যে দেশটির আদালত এই ৫৭ বাংলাদেশের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের সাজা দিয়েছিলেন। তো সাজা দেওয়ার আগে নির্দিষ্ট ঠিক কি অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে, এটা নিয়ে? আচ্ছা, এই বিষয়ে যদি বলি, গালফের দেশগুলো যেমনটা আমি বলছিলাম, সেখানে গণতান্ত্রিক চর্চাটা নেই। স্বাভাবিকভাবেই তারা গণতান্ত্রিক যে কোনো আন্দোলন এবং এত মানুষের বিক্ষোভকে তারা ভালো চোখে দেখে না। এবং বারংবার কিন্তু তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তরফ থেকে অনুরোধ করা হচ্ছিল এবং বারণ করা হচ্ছিল যেন তারা সমবেত না হন, জমায়েত যেন না করেন। কিন্তু সেটি না মেনে তারা একসঙ্গে যেভাবে করে তারা বেরিয়ে এসেছেন রাস্তায়, সেটি সেই দেশের কনটেক্সটে বা সেই দেশের আইনের স্পষ্ট লঙ্ঘন। এবং এটি বাংলাদেশিদের সে দেশের আইন না জানার একটি ঘটনার কারণেই এই বিষয়টি হয়েছে বলে আমরা দেখেছি। তবে যেমনটি বলছিলাম, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কি অভিযোগ দায়ের করা হয়েছিল, এটি সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং একই সাথে রায়টস বা দাঙ্গা বা এই ধরনের শব্দগুলো বলা হচ্ছে, অর্থাৎ শান্তির স্পষ্ট লঙ্ঘন তারা বলছেন। সে কারণেই তারা অভিযোগের মূল্যায়ন করে আপনি দেখেছেন যে কয়েকজনকে যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়েছিল। আর এরপরে প্রত্যাশিত কিনা তাদের ক্ষমার ঘটনাটি, এটি 28 আগস্ট যখন বাংলাদেশের
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সে দেশের প্রেসিডেন্টের ফোন আলাপ হয়, তখন কিছুটা আশার সঞ্চার হয়েছিল এই কারণেই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা গ্রহণযোগ্যতা আছে। তিনি একই সাথে নোবেল লরিয়েট এবং তার বিশ্ব শান্তির ক্ষেত্রে তার যে ভূমিকা, গ্রামীণ ব্যাংক সহ তার যে একটি তার আলাদা গ্রহণযোগ্যতার কারণে কিন্তু সবাই বেশি অপেক্ষায় ছিলেন যে কবে নাগাদ এটি হতে পারে। আমরা এতটুকু জেনেছিলাম যে তার ফোন আলাপে তিনি আলাদা গুরুত্বের সঙ্গেই 57 জন বাংলাদেশের মুক্তির বিষয়ে আলাপ করেছিলেন, কিন্তু এত দ্রুত হবে সেটি অবশ্যই এতটা নিশ্চিত করে বলা যাচ্ছিল না। আচ্ছা, এই 57 বাংলাদেশিদের যেহেতু দেশে পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে দেশটি থেকে, তো সেই ক্ষেত্রে কবে নাগাদ তারা দেশে ফিরতে পারেন এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়েছে কিনা? এখনো নির্দিষ্ট করে বলা হয়নি, তবে শব্দ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে শিগগির, খুব দ্রুতই তাদের ফেরত পাঠানো হবে। আর রিপোর্ট করার ক্ষেত্রে তাদের যেই কিছু প্রক্রিয়া নিশ্চয়ই আছে সেগুলো তারা মেনটেন। আরেকটা বিষয় হচ্ছে তারা যখন দেশে ফিরে আসবেন সে দেশে আবার নতুন করে তারা যেতে পারবেন কিনা সেই বিষয়েও কিন্তু জানার একটা বিষয় বা ক্ষেত্র থেকে যায়। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে গালফের দেশগুলো থেকে যাদের রিপোর্ট করা হয় দেশে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয় যাতে আর নতুন করে তারা সে দেশে না যেতে পারেন। সো কিছু আইনি কাঠামো বা প্রক্রিয়া নিশ্চয়ই আছে, তারপরে তবে এটি খুব শিগগির হবে বলেই জানানো হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে উপদেষ্টা যিনি আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সুনাম আর সম্মানের কারণেই এই বিষয়টা হয়েছে দ্রুত, তো এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যেমনটি বলছিলাম যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে খ্যাতি সুনাম সেটি তো অবশ্যই আছে, একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক বা পশ্চিমা দেশগুলোর সাথে, এটির কারণে কিন্তু তার বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইউরোপের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ইউএসের কথা যদি আমরা আলাদা করে বলি, তারা কিন্তু সবসময় তাদেরকে আলাদা গুরুত্বের সঙ্গে নেয় তাদের যে কোনো অনুরোধ বা আবেদন। তো সেক্ষেত্রে এটি অনুমেয়ই ছিল যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে তার যে অনুরোধ সেটি তারা ফেলবেন না। তবে এতটা দ্রুততার সঙ্গে হবে এটিও কিন্তু আমরা প্রত্যাশা করিনি। তাই বলা যেতে পারে যে প্রধান উপদেষ্টার ব্যক্তিত্বের আলাদা একটি প্রভাব এই ঘটনায় ছিল। আরাফাত, প্রবাসীরা একটু ভালোভাবে জীবনযাপন করার জন্যই কিন্তু দেশ ছেড়ে পাড়ি জমান। তো এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যারা আকস্মিকভাবে, যেমন এই যে 57 বাংলাদেশি তারা কর্মরত ছিলেন, সেখান থেকে তাদেরকে এখন পাঠিয়ে দেবেন, আকস্মিকভাবে যারা আসেন সেক্ষেত্রে প্রবাসীদের দেশে ফেরার পর তাদের পুনর্বাসন নিয়ে একটা কিন্তু সংখ্যা থেকেই যায়। 57 বাংলাদেশির এই মুক্তির বিষয়টি কি তাদের পরিবারকে শতভাগ স্বস্তি দেবে? আপনার কি মনে হয়? দেখুন, কিছুটা তো পরিবারের কথা যদি বলি, তারা নিশ্চয়ই তাদের মধ্যে এক ধরনের স্বস্তি তো কাজ করছেই, কারণ আরব দেশগুলোতে সাজা হওয়ার পরে ক্ষমা পাওয়ার এই ঘটনা যেমনটি বলছিলাম বেশ বিরল, সবার ক্ষেত্রে অবশ্যই না। তবে স্বস্তি শতভাগ দেবে কিনা সেটি নির্ভর করছে তাদের আর্থিক অবস্থাটা কত ভালো। কারণ আপনি যেমনটি বলছিলেন যে তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই তারা প্রবাসে যান, তো তারা যখন ফিরে আসবেন তাদের দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবাসীদের উপরেই প্রত্যেকের পরিবার নির্ভর করে। তো তারা অনেক ক্ষেত্রেই তারা একক উপার্জনকারী ব্যক্তি হন। তো তারা যখন ফিরে আসবেন তাদের কিন্তু সেই আয়ের উৎসটা আর থাকছে না। তো ফলে ফিরে আসার পরে তাদের পুনর্বাসনটা কিভাবে হয় সেটিও একটি দেখার বিষয়। তবে বাংলাদেশের প্রবাসীদের আকস্মিকভাবে ফিরে আসা, বিশেষ করে করোনাকালীন সংকট বা অন্যান্য যে কোনো ঘটনা প্রবাহ নিয়ে যদি আপনি বলেন, ফিরে আসার পরে আকস্মিক ফিরে আসার পরে পুনর্বাসনের একটি দাবি প্রবাসীদের বহুদিনের। কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এর আগেও, তবে সেটি সেই মাত্রায় কাজ করেনি, এককালীন কিছু অনুদানের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তবে প্রবাসীরা চান যে তারা স্থায়ীভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা হোক, তাদের একটা ব্যবসা বা যে কোনো একটি কাঠামোর মধ্য দিয়ে যদি তাদের রোজগারের ব্যবস্থা হয় সেটি তারা চান। তো এই প্রবাসীদের দিকে আলাদা ডেফিনেটলি সরকারের একটি সুনজর থাকবে এবং অন্য বাংলাদেশিরাও এটা দেখার অপেক্ষায় আছে। কিছুদিন আগেও দেখেছি যে কয়েকজন প্রবাসী মিলে একটা সংবাদ সম্মেলন করেছে প্রেস ক্লাবে, তাদের এই পুনর্বাসন নেই, আবার 15টা দাবি নিয়ে মনে হয় তারা সেখানে অবসর ভাতার একটি কথা ছিল। প্রবাসীরা আসলে দেশে ফেরার পরে স্বস্তি চান, তাদের নিশ্চয়তা চান তাদের জীবনে। কিন্তু আরাফাত, সেক্ষেত্রে তারা যখন বাইরের দেশে থাকে তারা তো সেখানে অনেক কিছু আর্ন করে, অনেক টাকা ওখানে আর্ন করে, তো সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট করে তারা এই যে পুনর্বাসন চাচ্ছে, অবসর ভাতা চাচ্ছে, এইটা আপনি কিভাবে দেখবেন? এটার কারণ হলো কি, দেখেন সবাই সে সময় যখন সবাই কিন্তু সম্পদ গড়তে পারেন না,
রোজগারের সময়। তো সঙ্গত কারণেই তাদের অনিশ্চয়তা থেকে যায় পরবর্তী ভবিষ্যতের যে জীবন তাদের সন্তানদের নিয়ে, তার পরিবারকে নিয়ে যদি বলি, তো তারা চান যে স্থায়ীভাবে তাদের যদি একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়, যেমন অবসর ভাতার কথাও বলা হচ্ছে, তাদের সামাজিক যে নিরাপত্তা সেটি তারা চান। তো অনেক ক্ষেত্রে প্রবাসী দেখা যাচ্ছে যে সে সময় যখন কামাইটা করেন বা রোজগারের সময়কালীন সময়ে তাদের পরিবার খুব ভালো চলে, অনেকের বাড়ি ঘরও উঠে যায়, কিন্তু এর পরের সময়ে কিন্তু তাদের যেহেতু যখন ফিরে আসেন তাদের বেকার হয়ে পড়েন, এটা পরিবারের জন্য একটি বোঝাও। তো তারা আসলে সেই জায়গা থেকে আমার মনে হয় পুনর্বাসনটা যেহেতু অনেক দিনের দাবি, শুধু এই 57 জন নন, অন্য বাংলাদেশিরাও নিশ্চয়ই চাইবেন যে এই ঘটনার মাধ্যমে যেন প্রবাসীদের পুনর্বাসনকে আলাদা নজরে দেখা হয় এবং তারা এটির স্থায়ী সমাধান নিশ্চয়ই চাইবেন। যেমন আন্দোলন যারা করলো বাংলাদেশিরা, তো এইসব তারা আইন না জানার কারণেই কিন্তু আন্দোলনটা করেছিল। সেক্ষেত্রে যারা পরবর্তীতে করবেন বা করতে চান, এই বাংলাদেশে যদি কোনো ঘটনা ঘটে বা কোনো দেশে যেই ঘটনায় ঘটুক না কেন, সেক্ষেত্রে তাদের করণীয় কী? আচ্ছা, এখানে একটু বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আগের দিনের যে ক্ষমার ঘটনা এই বিষয়টি উল্লেখ করে সে দেশের প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছেন কৃতজ্ঞতা জানিয়ে। সেখানেও তিনি বিষয়টি উল্লেখ করেছেন যে পরবর্তীতে যারা দেশগুলোতে যাবেন এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন সে দেশের আইন সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং তারা যেন বিষয় নিয়ে সচেতন থাকেন। তার পরিপূর্ণ উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়েছে। এবং একই সাথে আমরা আগ থেকে আমরা দেখে আসছি আইন না জানাটা একটি ব্যর্থতা এবং এর দায়ে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না, কারণ প্রত্যেকটি দেশের বিশেষ করে গালফের যে আইন কানুন সেটি কিন্তু ভীষণ রকমের স্পষ্ট এবং কঠিন। সো এই কড়াকড়ি থেকে বেঁচে থাকার জন্য দেখা যাচ্ছে ছোটোখাটো অন্যায় যেটি আমাদের দেশে ওইভাবে করে দেখা হয় না, কিন্তু সে দেশে কিন্তু এটি বড় একটি অপরাধ হিসেবে দেখা যায়। আমি যেমনটি বলছিলাম ফিলিপিনের দুজনের মৃত্যুদণ্ড, তাদের অভিযোগ যেটি দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে সেটি ছিল মাদককাণ্ড। মাদককাণ্ডে এত বড় সাজা কিন্তু বাংলাদেশের আপনি দেখবেন না, কিন্তু আরব আমিরাতে সেটি আছে। তো আরব আমিরাতের কথা শুধু বলছি না, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই, আপনি ওমানের কথা বলতে পারেন, আপনি কুয়েত, কাতার, এই সবগুলো দেশের আইনের বেশিরভাগ কাঠামোর কিন্তু একটি ভিত্তির উপরেই দাঁড়ানো। তারা ইসলামী আইনের কিছু কিছু বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই তারা করে থাকেন এবং তারা স্পষ্টভাবে কঠিনভাবে কিন্তু তারা সেটি মোকাবেলা করেন। সো ওমানেও আপনি হয়তো জেনে থাকবেন যে ওমানেও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন একই কারণে। সৌদি আরবেও ঘটেছে এমন ঘটনা। সঙ্গত কারণেই বাংলাদেশিরা সে দেশের আইনটা কতটা জানেন এবং সেটি ভবিষ্যতে আরও নতুন কোনো উদ্যোগ বা প্রকল্পের মাধ্যমে তাদের সেই দায়িত্ব নিয়ে তাদের সেই আইনগুলো শেখানো হবে কিনা বা জানানো হবে কিনা সেটিও নিশ্চয়ই সরকার আরও গুরুত্বের সঙ্গে দেখবে। এবং প্রধান উপদেষ্টার যে চিঠির কথা বললাম সেখানেও বিষয়টি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আরাফাত এত সুন্দর পর্যালোচনার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের সংবাদ পর্যালোচনার সর্বশেষ। পরবর্তীতে আমাদের যে কোনো খবর জানতে অবশ্যই প্রবাস টাইমের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।